দর্শক বন্ধুরা নমস্কার, আপনারা দেখছেন মৃণালিনী এনএন, আমি রয়েছি আপনাদের সাথে রাজীব। দর্শক বন্ধুরা, আজকে আলোচনা করব বামফ্রন্ট এই মুহূর্তে সামনে নির্বাচন সন্নিকটে কী চিন্তা ভাবনা করছেন বা বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি কি রয়েছে, গণতান্ত্রিক পরিবেশ বা কি রয়েছে বা কি চিন্তা ভাবনা করছে এই দল তথা বামফ্রন্ট। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। দল কি ভাবছেন, দলের চিন্তাধারা কি রয়েছে এই মুহূর্তে, সবটা বিষয় ওনার সঙ্গে আলোচনা করব। আজকে আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি সিপিএম তথা বামফ্রন্টের বরিষ্ঠ নেতা পবিত্র কর রয়েছেন আমাদের সঙ্গে। আজকে উনি বলবেন বর্তমানে কি পরিস্থিতি রয়েছে, রাজনৈতিক প্রেক্ষাপট সবটা আপনারা জানেন। 2018 বিধানসভা নির্বাচনের পর থেকে এখনো পর্যন্ত যে একটা উত্তপ্ত পরিবেশ, যেটা বারবার আপনারা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেন, উনাদের দল কি ভাবছেন এই মুহূর্তে, সবটা বিষয় আজকে আলোচনা করব। প্রথমত স্বাগত জানাচ্ছি পবিত্রবাবু আমাদের মৃণালিনী এনএন আপনাকে। নমস্কার। যে বিষয়টা আপনার থেকে প্রথমে জানতে চাইব, বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক যে একটা প্ল্যাটফর্ম রয়েছে, সেটা সব দলের ক্ষেত্রেই বলছি, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? আমরা প্রথমেই যেটা বলবো যে বিজেপি দল 18 সালের 3রা মার্চ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসে, যদিও মন্ত্রিসভা একটু পরেই গঠিত হয়। ওই দিন যেদিন ভোটের ফলাফলে তারা সংখ্যাগরিষ্ঠ হন, সেদিন দুপুর থেকে তারা একটা সর্বব্যাপী ত্রাস শুরু করে, বিশেষ করে বামপন্থী কর্মীদের উপর। পরবর্তী সময়েতে সমস্ত বিরোধী যারা, শুধু বামপন্থী না, তাদের উপরে আক্রমণ নামিয়ে এবং গণতন্ত্রে হার জিত থাকবেই। গণতান্ত্রিক পরিবেশে মানুষ তার অধিকার প্রয়োগ করেছে। বামফ্রন্ট তো আমরা এই হারকে মেনে নিয়েছি এবং আমরা আশা করেছিলাম যে ওরা নির্বাচনে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল সেটা তারা অন্তত পক্ষে ন্যূনতম হলেও কিছু কাজকর্ম করবেন। আজকে 2 বছর 3 মাসের মতোই চলছে, দেখা গেল একটি ন্যূনতম কর্মসূচিও পালন করেনি। একটা কথা। দ্বিতীয়, যে ত্রিপুরায় যে গণতান্ত্রিক বাতাবরণটা ছিল 25 বছর বামপন্থী সরকার যখন ছিল, গোটাটাকেই তারা একেবারে ভুলুণ্ঠিত করেছে। এবং এক্ষেত্রে প্রথমেই বলে নিতে হয়, এই দলটি সম্পর্কে আমাদের দেশের এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ একজন কমিউনিস্ট নেতা জ্যোতি বসু বাবরি মসজিদ যখন ভেঙেছিল, তখন জ্যোতি বসু এই দলটি সম্পর্কে বলেছিলেন যে একটি বর্বর এবং অসভ্য দল। এই ঘটনার কিন্তু আজকের নেতারা, বাজপেয়ী এবং আদবানির মতো যারা বলিষ্ঠ নেতা, তারাও কিন্তু তার প্রতিবাদ করতে সাহস পাননি। এই ঘটনাকে তিনি সেভাবে চিত্রিত করেছিলেন। আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে দেখব যে এই দলটি সম্পূর্ণভাবে নীতি আদর্শহীন, একটা লুটেরা বাহিনীর মতো লুট করছে সাধারণ মানুষের সঙ্গে। আমরা বঞ্চিত, আমরা আক্রান্ত। এখন দেখা যাচ্ছে বিজেপিরও যারা নেতা, তারাও আক্রান্ত হচ্ছে। এই হয়, এটাই নিয়ম। ফ্রাঙ্কেস্টাইন যারা হয়, তারা তার প্রতিদ্বন্দ্বী দলের মধ্যেও কাউকে প্রতিষ্ঠিত করতে দেয় না, চায় না। এই জায়গাতে দাঁড়িয়ে এই দলটি একটা নীতি আদর্শহীন দল। এখন সর্বভারতীয় ক্ষেত্রে আমরা তো প্রথম তাদেরকে বড় লোকের দল বলতাম, পুঁজিপতিদের দল, কিন্তু এখন তাদের দল যে পরিচালনা, সেই পরিচালনা আজকে এক বাক্যে কথা বলা যায়, এটা ভারতীয় পুঁজিপতি না, ভারতীয় যে রাজনৈতিক দলের মধ্যে বোধহয় একটা কর্পোরেটাইজেশন। সমস্ত পুঁজিপতিরা যেভাবে তাদের প্রতিষ্ঠানকে পরিচালনা করে, বিজেপি দল তার এই দলটাকেও একটি কর্পোরেট সংস্থার মধ্যে পরিচালনা করছে। তার মিডিয়া,
সেখানে ভোট কেনা, বিধায়ক কেনা, এমপি কেনা, এবং এই সরকার আসার পরে এই যে দুটি জুটি নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, এটা একেবারে একটা কর্পোরেট সংস্থার মতো, এবং এদের মতো এত বড় মিথ্যাবাদী যেগুলো আজকে দেশের জনগণের কাছে খুব পরিষ্কার এবং স্পষ্ট হয়ে গেছে। এদের কোনো নীতি নেই, কোনো আদর্শ নেই। ওরা কি করে টাকা লোড করবে, ওদের নিজেদের কি করে বড়লোক করবে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরাও ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের দুর্ভাগ্য, ত্রিপুরায় একটা রাজনৈতিক বাতাবরণ ছিল, বিরোধিতা ছিল, কিন্তু আমরা দেখিনি যে এইভাবে একটি রাজনৈতিক মতবাদ আরেকটি রাজনৈতিক মতবাদ কিভাবে আজকেও কমলপুরে আমাদের সেখানকার বরিষ্ঠ কৃষক আন্দোলনের 3 জন নেতা একটা ছোট্ট মিটিং করেছিল। ঘরোয়া মিটিং তো করাই যায়, করেই তারাও করছে। সেখানে রঞ্জিত ঘোষ আমাদের খুব প্রাক্তন নেতা, তারপরে প্রশান্ত দেববর্মা যিনি প্রাক্তন বিধায়ক ছিলেন, এবং সৈকত আলী আমাদের কৃষক নেতা, তারা একটা মিটিংয়ে 5 জন 6 জন বসে কথাবার্তা বলছিলেন। তারা ওইখানে গিয়ে হঠাৎ করে 15-20 জন গিয়ে আক্রমণ করেছে। তারা 3 জন এখন হসপিটালে। আমি এখানে আসার আগেই এই টেলিফোনটা করলাম। এটা তো সর্বত্র চলছে, প্রতিদিন চলছে। তারপরে বলবো যে মিডিয়ার উপরে যে আক্রমণ, এটা তো সর্বব্যাপী, কেউ কোনো প্রতিবাদ করতে পারবে না। এই রাজ্যে বিজেপির বিরুদ্ধে কোনো মিডিয়া কোনো কথা বলতে পারবে না, মুখ্যমন্ত্রীর দপ্তরের বিরুদ্ধে কোনো আগুন তুলতে পারবে না, সত্য দুর্নীতির ঘটনাটা তুলতে পারবে না। তাই আমরা দেখছি যে যাদের পায়ে ধরে নমস্কার করেছিল সরকার আসার পরে, এই মিডিয়াই বিজেপিকে আনার জন্য সাহায্য করেছিল, আজকে তাদেরকেও হুমকির সুরে এবং তাদের বাড়িতে পুলিশ পাঠানো হয়, হুমকি দেওয়া হচ্ছে, চ্যানেল বন্ধ করে দেওয়া হচ্ছে, খবরের কাগজ বন্ধ করে দেওয়া হবে, খবর আপনি যদি কোনো একটা বিরোধী খবর করেন টেলিফোন চলে আসবে। ফলে এইভাবে তো একটা অরাজকতা আমাদের রাজ্যের মধ্যে মানুষের চলছে, একটা দিক। দ্বিতীয় দিক হলো আজকে এই রাজ্যের সবচেয়ে বঞ্চিত আমাদের রাজ্যের কৃষকরা, রাজ্যের যারা শ্রমজীবী মানুষ তারা বঞ্চিত, বেকাররা, তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে এই সরকার যারা সমর্থন করেছিল। কর্মচারী সমাজকে তাদের প্রতি বঞ্চনা যে কোন জায়গায় নিয়ে গেছে। মুখ্যমন্ত্রীকে আমরা 3 দিন আগে শুনলাম, মুখ্যমন্ত্রী পরিষ্কার করেই বলেছেন কর্মচারীদের জন্য যে বাজেটে যে টাকা খরচা করা হয়, এই টাকা যদি কর্মচারীদের জন্য আমরা খরচ না করে জনগণের জন্য আমরা করতাম, তাহলে অনেক কাজ করতে পারতাম। আজকে ভারতবর্ষের স্বাধীনতার এতদিন পরে দাঁড়িয়ে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যে কর্মচারী সমাজ আমাদের রাজ্যটাকে পরিচালনা করেন, তাদের উপর নির্ভর করেই তো মন্ত্রিসভা চলে, সরকার চলে, সব কিছু চলে। তার উল্টো নীতি। 1978 সালে যখন প্রথম বামপন্থী সরকার আসে, নৃপেন চক্রবর্তী যখন মুখ্যমন্ত্রী হন, ওনাকে জিজ্ঞেস করেছিল, বিরাট কর্মচারী ত্রিপুরা রাজ্যের মধ্যে, তিনি বলেছিলেন কর্মচারী না হলে একটি সরকার কি করে কাজ করবে। বলেছিল যে আমাদের আরো অনেক কর্মচারী নিতে হবে। কেন? আমি যদি প্রত্যেক গ্রামে জল সেচের ব্যবস্থা করতে চাই, মেশিন তো আপনি চলবে না, লাগবে। আমি পঞ্চায়েত বাড়াবো, পঞ্চায়েতে সচিব লাগবে। আমি বিদ্যুৎ সম্প্রসারণ করবো গ্রামে গ্রামে, বিদ্যুতের জন্য লোক লাগবে। আমি প্রতিটি গ্রামে স্কুল করব, শিক্ষক লাগবে। বামপন্থী সরকার আসার আগে মাত্র 50,000-এর কাছাকাছি কর্মচারী ছিল। বামপন্থী সরকার আসার পরে এই কর্মচারীর সংখ্যা 1.5 লক্ষের উপরে উঠে গিয়েছিল। প্রতি বছর হিসাব করে করে যে শূন্য পদগুলি পূরণ হতো, সেই পদগুলি পূরণ হতো। উগ্রপন্থী সমস্যা যখন রাজ্যের মধ্যে হয়, ওনার মাথা থেকে প্রথম এসেছিল আমাদের নিজস্ব একটা বাহিনী তৈরি করা দরকার। প্রথম স্টেট রাইফেলস
1 নম্বর ব্যাটালিয়ন করলো এবং 2 নম্বর ব্যাটালিয়ন সবে যাত্রা শুরু হয়েছিল। এর পরবর্তী ধাপে আবার সরকারে যখন আমরা তৃতীয় বামফ্রন্ট সরকার আসে, ধাপে ধাপে এটাকে 13 ব্যাটালিয়ন আমরা করেছিলাম। এবং এটা যদি না করতে পারতাম, উগ্রবাদের সমস্যা ত্রিপুরা রাজ্যের মধ্যে সমাধান করা সম্ভব হতো না। তারাও তো কর্মচারী। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই সরকার এসেই বলেছিল, প্রথম বেকারদের কিভাবে বঞ্চনা করলো। আজকে যদি আমরা সরকারে আসি, 1 বছরের মধ্যে আমরা 50,000 যে খালি পদ আছে, সেই খালি পদ আমরা পূরণ করব। সরকারে বসার 15 দিন পরে মুখ্যমন্ত্রী বলতে আরম্ভ করলো, সরকারি কর্মচারী নিয়োগ করে সমস্যার সমাধান হবে না, তাই গাই পালতে হবে, পানের দোকান দাও, সেখানে হাঁস পালো, হাঁস পাললে ডিম হবে, অক্সিজেনও হবে। অদ্ভুত সমস্ত যুক্তি এটা শুরু করলো। এবং এখন পর্যন্ত ওই দিন বিধানসভায় যে তথ্য দিয়েছে, তাতে মাত্র 300 কতজন চাকরিতে লোক নিয়েছে। কিন্তু উনি তো বলেছেন, শুনলাম প্রেস কনফারেন্সে বলেছেন এবং বিভিন্ন জনসমাবেশে উনি বলেন যে আগে 7 লক্ষ বেকারের একটা হিসাব ছিল, কিন্তু এটা এখন কমে দাঁড়িয়েছে 1,50,000 কি বা 1,90,000 সামথিং। কি বলবেন? এটা অঙ্ক করে এরকম তো বাদ দিয়ে দেওয়া যায়, কিন্তু আমরা যে দেখছি যে সরকারি চাকরি শুধু নিশ্চয়ই এটা মাপকাঠি হতে পারে না। স্বনিয়োগই তৈরি করা, এটা আমরাও শুরু করেছিলাম। স্বনির্ভর দল তৈরি করা আমরা করেছিলাম, স্বাবলম্বন স্কিম করেছিলাম। এই সমস্ত স্কিম নতুন কিছু না, এগুলো হয়েছিল। কিন্তু ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের যেহেতু শিল্পায়নের সুযোগ কম, এখানে মার্কেট খুব ছোট মার্কেট, জনসংখ্যা কম, ফলে সেই জায়গায় আমার যেখানে প্রয়োজন হবে সেখানে সরকারি চাকরি নিতে হবে না। উনি যেটা ফলে সেই জায়গায় দাঁড়িয়ে উনি যেটা বলছেন, তো এদের দলটা তো পুরোপুরিভাবে একটা মিথ্যাবাদী দল। প্রধানমন্ত্রী, আমি বললাম প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তারা যেভাবে মিথ্যা কথা ওপেনলি বলছে, আর এখানকার মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী, তো এটা খুন ছাড়। একটা ছোট্ট রাজ্যের ত্রিপুরার মুখ্যমন্ত্রী আর মিথ্যা কথা বললে কি হবে? টোটালি ফলস কথাবার্তা বলছে। একটাও সেখানে কোনো জায়গায় সত্যর কাছাকাছিও তারা নেই। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে এটা তো মাঠে গেলে বোঝা যায়। আজকে কৃষকের উৎপাদন, যেটাতে খাদ্য স্বয়ংবর করার জন্য বামপন্থী সরকার উদ্যোগ নিয়েছিল, এখন বলছে ধানের জমিতে তারা অন্য ফসল করবে। তারা জানে না, মূর্খ বললে বোধ কম বলা হবে। আমাদের রাজ্যের যে ধানের জমিটা নিচু জমি, এই জমিতে ধান ছাড়া অন্য কিছু হয় না। টিলা জমিতে আমরাই যেখানে জুম হতো উদ্যোগ নিয়ে রাবার চাষ করেছি, ছোট চা বাগান করেছি, ফলের বাগান করেছি, আনারস, কমলা, লেবু। এটা কি নতুন করে হচ্ছে? আমরা স্বনির্ভর করার জন্যই তো এই সমস্ত উপজাতি গেলে, রাবার যদি না করতে পারতাম উপজাতির কি হতো? জমিই আজকেও থাকতো। সেই জায়গায় হার্ডকোর যারা আছে যে এলাকাগুলিতে, এটা ছাড়া তো উপজাতি এলাকায় রাবার বাগানেই তার অর্থনীতিকে সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছে। ওরা একটি নতুন রাবার বাগান হয়েছে বলুক, একটি নতুন ছোট ছোট চা বাগান হয়েছে যারা কৃষকদের জন্য। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই সরকারটি একটা মিথ্যাবাদী দল। কর্মচারীদের ক্ষেত্রে কি করে বঞ্চিত করলো? উনি বলে দিলেন সরকারি কর্মচারীদের টাকা যদি আমি অন্য জায়গায় খরচা করতে পারতাম তাহলে হতো। আগে হিসাব ছিল না এই সরকারে আসার আগে। এই কর্মচারীদের প্রলুব্ধ করার জন্য আমরা 3 তারিখ আসবো, 4 তারিখে 7ম পে কমিশন ডিক্লেয়ার হবে। আর আজকে 2 বছর 3 মাস হয়ে যাওয়ার পরে এই 7ম পে কমিশনের 1 নম্বর কথাও বলে না, 7ম দূরের কথা। বামপন্থী সরকার যে ফর্মুলা করে তাদেরকে বেতনের স্কিম দিয়েছিল, সেটার যে 0.32% বাকি ছিল, এই সরকার অনেক কলকাটি করার পর 1 বছর পরে এই 0.32% দিয়েছে। আজকে প্রতি বছর বামপন্থী সরকার থাকতে বছরে 2টো করে ডিএর কিস্তি দেওয়া হতো, যাতে ডিএর গ্যাপটা কমানো যেতে পারে আর কি। আজকে 2 বছর 3 মাসের মধ্যে একটি ডিএ দিলেও না। এই যে কর্মচারী বঞ্চনা, ওরা পরিষ্কার করে বলেছিল। এই রেকর্ড এখন ত্রিপুরার বিভিন্ন জায়গায় জায়গায় বাজছে। হেমন্ত বিশ্ব শর্মা বর্তমান মুখ্যমন্ত্রীকে পাশে বসিয়ে রেখে আমাদের প্রথম কাজ হবে 10,323 আমরা সরকারে আসলে
দরকার বোধে পার্লামেন্টে আইন সংশোধন করে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে এদের প্রত্যেকের চাকরির নিশ্চয়তা আমরা দেব। আজকে ওদের চাকরি কমপ্লিটলি বাতিল করে দিয়েছে। এখন বলছে কোর্টের কথা, তখন কোর্ট ছিল না, তখন তো কোর্টের রায় ছিল। এই কারণেই তো বলেছিল পার্লামেন্টে গিয়ে আইন সংশোধন করব এদের চাকরি দেওয়ার জন্য। তাহলে এই যে 10,323-এর পরিবারকে আজকে রাস্তায় বসিয়ে দিল, 35,000 কোটি টাকা, এটা কি ভিক্ষা নাকি? এরা একটা রেগুলার এমপ্লয়ি ছিল, স্কেল ছিল। বলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে এই সরকার মিথ্যাবাদী, প্রবঞ্চক। কতটা ক্ষেত্র আপনাকে দেখাবো, এটা ত্রিপুরার মানুষ এখন হাড়ে হাড়ে বুঝতে পারছেন। তারপরে আমি কৃষির কথা বলছিলাম, সেচের মেশিন 500 টাকা লাগবে ঠিক করার জন্য, টাকা নেই, কৃষি হচ্ছে না। এখন বলছে ধান, আমরা যেটা সবচেয়ে বৈজ্ঞানিক পদ্ধতি ত্রিপুরায় আমরা চালু করেছিলাম, SRI পদ্ধতি, যেটাতে ধানের উৎপাদন আমাদের বেড়েছে, শ্রী পদ্ধতি। এটা দেখার জন্য আমাদের দেশের সবচেয়ে নামকরা যে বিজ্ঞানী স্বামীনাথন, তিনি কয়েকবার এসেছেন, উৎসাহিত করেছেন। বিদেশ থেকে বিজ্ঞানীরা এসেছেন, কৃষি বিজ্ঞানীরা, যে আমাদের এই সিস্টেমটাকে আমরা আরো কিভাবে করতে পারি। তারা কিন্তু অভিজ্ঞ নিয়েছেন এবং আমাদের পরামর্শ দিয়েছেন এটা কি করে করা যায়। আজকে এটা টোটালি উঠিয়ে দিয়েছে। যেহেতু আপনি ধান ক্ষেতের কথা বললেন বা ধানের কথা বললেন, সরকার বলেছে একটা নির্দিষ্ট মূল্যে যারা গরিব কৃষক যারা রয়েছে তাদের কাছ থেকে কিনবেন। কি ধরনের তথ্য রয়েছে আপনার কাছে? কি ধরনের ধান কিনছেন বর্তমান সরকার? বর্তমান সরকার যে প্রকৃত কৃষকের কাছ থেকে ধান কিনছে না, ধান কিনছে তাদের দলের যারা মন্ডলের থ্রুতে দানে হয়, মন্ডল ঠিক করে দেয় তারা কাকে কার ধান কিনবে কি কিনবে না। ধান বাজারে মানে এই জমি থেকে ধান ওঠার জন্য কৃষকের গোলাতে ধান চলে গেলে বেশি দিন রাখতে পারে না ওরা, কারণ তার আরেকটা ফসল করার জন্য কিংবা সংসার পরিচালনা করার জন্য যারা ছোট কৃষক, মাঝারি কৃষক, তাকে ধানটা বিক্রি করে দিতে হয়। ওই সময়তে ধান না কিনলে, পরে কিনলে এই ধানটা কৃষকের কাছে আর থাকে, এটা ফরিয়াদের কাছে চলে যায় এবং এই ফরিয়াদের সঙ্গে ওরা লাইন করে এই ধান হয়েছে, কেনা বেচা হয়েছে। সেকেন্ড হয়েছে, এটা এই সরকার প্রশ্ন না, এটা নরেন্দ্র মোদীর সরকার। উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ডক্টর স্বামীনাথনের যে ফর্মুলা, যে এটাকে বলা হয় C2, অর্থাৎ উৎপাদনের খরচ তার সঙ্গে জমির যে মূল্য, এটা বাণিজ্যিকভাবে ধরতে হলে তার মূল্য, তার উৎপাদন খরচের ডাবল দামে ধান কিনবে। কিন্তু দেখা গেল উৎপাদন খরচের কাছাকাছি হয় না। আজকে যে টাকায় কিনা হচ্ছে এটার সঙ্গে অনেক ফারাক। আমাদের যে ফর্মুলাতে নরেন্দ্র মোদী নিজে স্বীকার করেছিলেন, আমি সরকারে আসলে স্বামীনাথনের যে ফর্মুলা, এই ফর্মুলাতে দাম, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কৃষকদের বঞ্চিত করা হচ্ছে। আর আমাদের রাজ্যে তো সাংঘাতিকভাবে আজকে কৃষি কাজের জন্য কৃষির যে দপ্তরটা আছে, এই দপ্তরটার তো কোনো অ্যাক্টিভিটি নেই। এখানে প্রায় 7 থেকে 8 জন উপরের স্তরের আধিকারিক নেই, নতুন কোনো নিয়োগ নেই। মাঠ পর্যায়ে সেখানে আমাদের যে BLW স্টোরগুলো, তার অ্যাক্টিভিটি সবচেয়ে দুর্বল হয়ে গেছে। সরকারি পর্যায়ে সার, সরকারি পর্যায়ে যে আমাদের সময়তে আমাদের বীজ উৎপাদন হতো, বীজটিগুলি দেওয়া হতো, কোনো বীজ উৎপাদন নেই। কিছু কিছু বীজ এখান থেকে সেখান থেকে এনে, এবং এটা নিয়ে তো কেলেঙ্কারি ধরা পড়লো। 50 লক্ষ টাকার বীজ কোন মন্ডলের নেতা নাকি কৃষি মোর্চার নেতার কাছ থেকে কিনলো, এবং সেই অফিসার এখন আজকে তার চাকরি খুব সিরিয়াস অবস্থার মধ্যে আছে। হর্টিকালচার ডিপার্টমেন্ট বীজ কিনাতে ওরা কিনছে না বলে ওদের কাছ থেকে একজন ডাইরেক্টর তো চলে গেল, রিজাইন দিয়ে চলে গেল, এখন সেখানে কাজ হচ্ছে না। টোটাল দপ্তরটা একেবারে হয়ে আছে প্রায় অথর্বর মতো। আমরা গিয়েছিলাম, কথা বলেছি, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কৃষি হইল আমাদের রাজ্যের অর্থনীতির প্রধান ভিত্তি। আমাদের রাজ্যে এখনো 60 থেকে 70% মানুষ কৃষির উপর নির্ভরশীল। এই কৃষি অর্থনীতি যদি শক্তিশালী না করা যায়, তাহলে আমাদের রাজ্যের বাজার হতে পারে না। ফলে এই জায়গায় আজকে আমরা বলবো এই সরকার কৃষিকে একেবারে পঙ্গু করে দিয়েছে, পঙ্গু করে দিয়ে যাওয়ার ফলে আজকে আমরা
গ্রামের যে অভাবটা আজকে এই কারণে হয়েছে। এখন গত 3 মাসের উপরে এই যে করোনা জনিত কারণে যে লকডাউনের কারণে আরো বেশি খারাপ অবস্থা হয়েছে কৃষকদের। এই যে কাঁটাতারের বেড়ার বাইরে আমাদের প্রায় 5,000-এর উপরে কৃষক আছে, 20,000 হেক্টরের মতো জমি আছে। আমরা কত চিৎকার করলাম, ধান পেকে আছে তখন, বড় ধান, এই ধানগুলো কাটার জন্য উদ্যোগ নেই। কতবার আমরা ডিএম এর কাছে গেছি, আমরা চিফ সেক্রেটারিকে চিঠি দিয়েছি। অনেক দরবারের পরে যখন কিছু ধান নষ্ট হওয়ার পরে যখন অনুমতি আসলো, তারপর দেখা গেল বিএসএফ কোনো ভূমিকা নেয় না। তারপর অনেক পার্সুয়েশন করার পরে যখন ফসল তোলা গেল, এখন আবার একই অবস্থা, সেই গেটগুলো খুলে না। এখন তো আবার বৃষ্টি হয়েছে, এখন আবার মানুষ সেখানে চাষ করতে যাবে, সেখানে সবজি আছে, সেখানে আনারস আছে, আর সেখানে কমলা লেবু আছে। আমাদের কমলপুরে একটা বিরাট এলাকায় বর্ডারের ফেন্সিংয়ের ওই পারে একটা বিরাট লেবুর বাগান আছে, রাবার আছে, ছোট ছোট চা বাগান আছে আমাদের বিশালগড়ের এই সমস্ত এলাকাটার মধ্যে। ফলে এগুলো সংগ্রহ করতে পারছে না। এটা তো দেখার দায়িত্ব সরকারের। এটা কোঅর্ডিনেশন করতে হবে বিএসএফ এর সঙ্গে, ডিএম, এসডিএম এবং আমাদের কৃষি দপ্তর। কোথায় কোনো কোঅর্ডিনেশন, কারো সঙ্গে কোনো যোগাযোগ নেই। আমরা পার্সু করলে 1-2টা জায়গাতে হয়তো মাঝে মধ্যে হয়, এরপরে আবার দেখা গেলো তারপরে যতই বছর হয়ে যাচ্ছে। সামনে নিগম নির্বাচন, তারপর হচ্ছে এডিসি নির্বাচন। আপনারা বা আপনাদের দল বারবার বলছেন যে গণতন্ত্রে বা গণতান্ত্রিক যে পরিবেশ থাকা দরকার, সেই পরিবেশ এখন বর্তমানে রাজ্যে নেই। সামনে দুটি মূল্যবান নির্বাচন, সেগুলোকে কিভাবে ফেস করবেন আপনারা? আমরা ফেস করার জন্য তো পঞ্চায়েত নির্বাচন দিয়ে আমাদের প্রস্তুতি ছিল। ভোটে তো প্রার্থী দাঁড় করাতে দেয়, বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছে। আমরা প্রার্থী দিয়েছে, তারপরে তুলে নিয়ে আসতে বাধ্য হয়েছে। এত আনকন্টেস্টেড পঞ্চায়েত নির্বাচন পৃথিবীর ইতিহাসে কোথাও আছে কিনা জানি না। 97% আনকন্টেস্টেড সেখানে পঞ্চায়েত নির্বাচন হয়ে গেল। মিউনিসিপ্যালিটির বিভিন্ন যে ওয়ার্ডের উপনির্বাচন হয়, জোর করে যে যাদেরকে পদত্যাগ করিয়েছিল, সেখানে তাই হয়েছে। আমরা প্রতিবাদ করেছি। পার্লামেন্ট নির্বাচন গোটাটা রিগড হয়েছে, গোটা নির্বাচনের প্রক্রিয়া রিগ হয়েছে। সেই প্রতিবাদ আমরা করেছি, পুনর্নির্বাচনের দাবি করেছি। ভারতবর্ষের গণতন্ত্রের ইতিহাসে ত্রিপুরার পার্লামেন্ট নির্বাচনে সরকারিভাবে স্বীকৃত যে রিগিং হয়েছে, এটা ভারতবর্ষের কোথাও রিপোল যেটা হয়েছে, এটা ভারতবর্ষের কোনো নির্বাচনের ইতিহাসে কোনো স্টেটে হয়নি, এটা ত্রিপুরায় হয়েছে। এই হচ্ছে বিজেপির গণতন্ত্রের নমুনা। ফলে এই জায়গায় দাঁড়িয়ে মানুষ আমাদের পক্ষে আছে। ফেস করবেন কিভাবে? আমরা বলবো মানুষ দাঁড়িয়ে আছে, এবং মানুষ প্রথম অবস্থাতে পঞ্চায়েত কিংবা অন্য নির্বাচনগুলিতে যেভাবে এগিয়ে এসছে পারেনি, এখন কিন্তু সেই জায়গায় নেই। সেই জায়গায় নেই কারণে এখন বিজেপির লোকেরা নিজেরা আজকে বুঝতে পেরেছে এই সরকারের আয়ু বেশি দিন নেই। এই সরকার মানুষকে যা প্রতিশ্রুতি দিয়েছিল, তাদের পৃষ্ঠা প্রমুখ, তাদের সেখানে স্থানীয় স্তরের নেতা, যা আমরা মানুষের কাছে যাব কি করে, আমরা খোলাখুলি বলছি। মানুষের কাছে যাওয়ার কোনো উপায় নেই। আমরা যা কথা বলেছিলাম কোনো কথার সঙ্গে মিল নেই। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেতে পারবো না, এবং মানুষ এখন প্রতিবাদী হচ্ছে। আজকে লকডাউন 144 লকডাউন, এটা বৈজ্ঞানিক ব্যাপার, ঠিক আছে। এখন তার 144 দেওয়ার প্রয়োজন নেই। সরকার তো সবই ওপেন করে দিয়েছে, তাহলে 144 কি প্রয়োজন আছে? তবে নিশ্চয়ই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে। এটা সরকারের জন্য না, এটা মানুষ তার নিজের প্রয়োজনই করতে হবে, যাতে কোভিড না ছড়ায়। সরকার তো কোভিড এনেছে ভারতবর্ষে। ভারতবর্ষ তো এই অবস্থা ছিল না। ত্রিপুরা সরকার নিজেরা দায়ী এই করোনা এখানে বিস্তার লাভ করার জন্য। আমরা বারবার প্রতিবাদ করেছি। বিদেশ থেকে বিমানে করে এনেছে, নিশ্চয়ই আমাদের দেশের লোক তার দেশে ফিরে আসবে, কিন্তু প্রত্যেকটা লোককে স্ক্রিনিং করে যদি তার বাড়িতে পাঠাতো, কিংবা তার জন্য যদি ব্যবস্থা নিত, তাহলে ভারতবর্ষে আজকে বোম্বাই, আজকে দিল্লি, আজকে তামিলনাড়ু, তারপরে এইসব জায়গাতে এতটা ছড়াতে পারত না। অযৌক্তিকভাবে লকডাউন দিয়ে দিল, কোনো প্রিপারেশন ছাড়া।
ওদেরকে এনে এটা ছড়িয়েছে। যারা এক রাজ্যের শ্রমিক আরেক রাজ্যে আছে তাদের পরিযায়ী বলা হয়। এদের মধ্যে যখন সংক্রমিত হয়ে গেল, 1 মাস পরে তাদেরকে বাড়ি পাঠালো। এখন গোটা ভারতবর্ষ ছড়িয়ে দিয়েছে। বিশ্বকবির ভাষায় যে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে, এখন তো এটাই হচ্ছে। করোনার যুদ্ধেও আমরা, হ্যাঁ, করোনার সংখ্যার দিকে আমরা ভারতবর্ষ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আসন লব। এই গত 1 মাসে আমরা সবাইকে টপকে টপকে এখন 2 নম্বরে চলে এসেছি মৃত্যুর দিক থেকে, 3 নম্বরে চলে এসেছি আক্রান্তর দিক থেকে। এটাও বোধ হয় 2 নম্বরে যেতে আর বেশি সময় লাগবে না। কেন? অপরিকল্পিত ব্যবস্থা, স্বাস্থ্যের পরিকাঠামো নেই। আমাদের ত্রিপুরা রাজ্যে তো আরো ফানি। মুখ্যমন্ত্রীর যে ভাষ্য, সেই ভাষ্যে আজকে বোঝা যাচ্ছে যে গোষ্ঠী সংক্রমণ হয়ে গেছে। কারণ গত 4 দিনে কিন্তু কি করে সে আক্রান্ত হলো, তার ট্রাভেল হিস্ট্রি কি, এটা জানাচ্ছে না মানুষের কাছে। গোপন কেন? গোপনীয়তা এটা কেমন কথা? গোটা পৃথিবীতে, ভারতবর্ষের মধ্যে যারা এই ব্যাপারে ডাক্তার যারা আছেন, স্বাস্থ্য দপ্তরের যারা আধিকারিক আছেন, তারা তথ্য দেবে। এটা কি মুখ্যমন্ত্রীর কাজ? এটা কি শিক্ষামন্ত্রীর কাজ? মাঝে মধ্যে তো মুখ্যমন্ত্রী বলতে পারেন, শিক্ষামন্ত্রী এখন তো সবকিছুরই দায়িত্ব শিক্ষামন্ত্রী বলতে পারেন, কিন্তু টুইট করে বলে দেবে যাতে আপনি জিজ্ঞেস করতে না পারেন কি করে হলো কি না হলো। ফলে এটার মধ্য দিয়ে তাতে বোঝা যায় যে প্রকৃত তথ্য গোপন করাটাই হলো মূল লক্ষ্য। এবং আমরা বারবার বলছি, এই যে ট্রেনে করে আসলো, বাসে করে আসলো, প্রায় 19,000-এর উপর, 18 থেকে 19,000 লোক করে আসলো, তার কে ফর্মুলা দিল? 5 জন, 1 জন? আমি কি করে বাছাই করবো এই 5 জনের মধ্যেই আছে কি অন্য 5 জনের নেই? আমরা প্রথম দিকে ডিমান্ড করছিলাম, প্রথম কিছু করেছিল ধর্মনগর দিয়ে যখন আসছিল চুরাই বাড়িতে, টেস্ট করে 3 দিন রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে হয়েছে, এটা তো সংক্রমিত হয়নি। এখানে ক্যাম্প করা হলো, রেল স্টেশনের কাছে 20টা স্কুল নেওয়া হলো, তার সমস্ত পরিকাঠামোর জন্য পয়সা খরচা করলো সরকার থেকে। কন্ট্রাক্টর নিয়োগ হলো, ক্যাটারার নিয়োগ হলো তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য। 3 দিন 4 দিন যদি রাখতে হয়, একটি লোক কোনো ক্যাম্পে ঢুকলো না কেন? তাদের ওইখান থেকেই কি স্ক্রিনিং, থার্মাল স্ক্রিনিং, এই স্ক্রিনিং সেই স্ক্রিনিং করে 5 জন 1 জন স্যাম্পল নিয়ে ছেড়ে দিল। এখন সব জায়গায় ছড়িয়েছে। গোমতী, সিপাহীজলা হটস্পট হয়ে আছে। পশ্চিম জেলা বড় জেলা বলে এটাতে এখনো সংখ্যার দিক থেকে হয়তো সেভাবে নেই, কিন্তু আজকে ভার্নালেবল আগরতলা শহর বিভিন্ন পাড়ায় পাড়ায় খুঁজে পাওয়া যাচ্ছে। ফলে এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো আমরা এখনো বলছি, এখন কালকে সিদ্ধান্ত নিয়েছে এখন হবে, তো যারা এসে গেছে তাদের কি হবে? প্রত্যেককে খুঁজে খুঁজে তাদের জন্য স্যাম্পল টেস্টিং করা দরকার, যাতে করে আমরা করতে পারি। আমরা সৌভাগ্য যে এখানে করোনা মৃত্যুর হার খুবই কম, 1 জন মাত্র মারা গেছে, কিন্তু সেখানে তো এটা তো বলা যায় না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সরকার তার জন্য দায়ী, করোনা স্প্রেড করার জন্য। আমাদের দেশের মধ্যে একটা রাজ্য কেরালা, প্রথম যখন আক্রান্ত হলো চীন থেকে একটি ছেলে পড়াশোনা করতে গিয়েছিল যে জায়গায় প্রথম উৎপত্তি ওয়ান, কিন্তু তারা আজকে টোটাল বিষয়টা কন্ট্রোল করে ফেলেছে। আজকে আসামে প্রতিদিন যে বাড়ছে, ত্রিপুরায় প্রতিদিন যেভাবে আমরা কেস পাচ্ছি, জনসংখ্যার নিরিখে যদি ত্রিপুরার কেস ধরা হয়, তাহলে তো ত্রিপুরা দিল্লির কাছাকাছি চলে যাবে, মহারাষ্ট্রের কাছাকাছি চলে যাবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি সমস্ত টেস্ট না হয়, তাহলে আমরা কিন্তু নিরাপদ না। যে বিষয়টা তুমি ছিলাম আপনার সঙ্গে, যেহেতু সামনে এডিসি নির্বাচন, একটা ভাইটাল নির্বাচন, 20টা মানে সেই জায়গায় একটা আপনার 20টা বিধানসভা রয়েছে, সেখানে আজকে এডিসি নির্বাচন হতে যাচ্ছে এই মুহূর্তে। কতটুকু কনফিডেন্ট আপনারা? মানুষ আমরা সঙ্গে যেভাবে আসছে, আমরা কিছু প্রোগ্রামও নিয়েছিলাম,
আমাদের উপযুক্ত গণমুক্তি পরিষদ এবং আমাদের পার্টির এই প্রতিবাদ, ছোট করে যে প্রতিবাদ বিভিন্ন জায়গাতে আমরা করেছি, ব্যাপক সমর্থন এই জায়গাতেও দেখা যায়। যেমন কালকে আমাদের একটা প্রতিবাদ গেল আগরতলা শহরে, এই বুথে প্রথম এই করোনার পরিস্থিতির কারণে আমরা দেখেছি সোশ্যাল ডিস্টেন্স আমরা মেনটেন করার সমস্ত চেষ্টা করেছি, যে কারণে এক লাইন আমরা করে এখান থেকে দিয়েছি। প্রায় 2000-এর উপরে লোক হয়েছে, মানুষ এগিয়ে আসছে। উপজাতি এলাকায় আমাদের যে প্রোগ্রামগুলি হয়েছে প্রতিটি পাড়াতে আমরা প্রোগ্রাম করতে পেরেছি। কিন্তু কালকে দেখা গেল মান্দাইতে প্রোগ্রাম করতে গিয়ে পুলিশ বলছে যে তারা আক্রমণ করতে পারে। কারা আক্রমণ করতে পারে? আইপিএফটি আক্রমণ করে। তারা প্রস্তুতি নিচ্ছে, তাদের প্রস্তুতি নোক না। আমরা তো 15 মিনিটের জন্য একটা প্রোগ্রাম করব, পুলিশ বাধা দিয়ে প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে। আমাদের এই লেম্বুছড়ার যে যুবতারা মোহনপুর ব্লকে প্রোগ্রাম শেষ করে যখন ফিরছে, বিজেপির লোকেরা গিয়ে কে বলার আপনার পারমিশন আছে কিনা, এখন কি পারমিশন দেয় নাকি? বিজেপি দল কি করে করছে? তাদের কি পারমিশন আছে? তারা হলে মিটিং করছে, বিভিন্ন জায়গাতে মিটিং করছে, কোথায় সোশ্যাল ডিস্টেন্স? হল ভর্তি করে লোক নিয়ে নেতারা বক্তৃতা করছে। আর আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, কারণ আমরা মনে করি এটা শুধু সরকারের দায়িত্ব না, যে জনগণ হিসেবে আমাদেরও দায়িত্ব। আমরা এটি পরিষ্কারভাবে একটা রাজনৈতিক দল হলো, আমরা মনে করি সামাজিক দায়িত্ব সবচেয়ে বড় দায়িত্ব, মানুষের জীবন সবচেয়ে বড়, তাকে রক্ষা করতে হবে। এই জায়গায় দেখা গেল বিজেপি গুন্ডামি। আজকেও আমি আপনাকে বললাম যে এই কমলপুরে একটা ছোট্ট মিটিং, 5 জন না 7 জন তারা মিটিং সেরে বেরিয়ে আসছিলেন, সেখানে গিয়ে আক্রমণ। মানে আগামী নির্বাচনের ক্ষেত্রে আপনাদের দল কনফিডেন্ট রয়েছেন? আমরা পুরোপুরি জনগণ আমাদের সঙ্গে আছে। তবে এখন আমরা বলবো যে পঞ্চায়েত নির্বাচনে কিংবা অন্য সময়তে যেটা করেছিল, এটা করার শক্তি বিজেপির নেই। আমরা মানুষ যদি আজকে এই কোভিড এবং করোনার পরিস্থিতি না থাকতো, মানুষ দলে দলে বেরিয়ে আসতো। বিজেপি দলের একেবারে সাধারণ মানুষ বিজেপি দলের সঙ্গে আজকে নেই। নিজেদের মধ্যে কেন আজকে ঝগড়া হচ্ছে? বিজেপি দল নিজেরা মারামারি করছে, খুনাখুনি করছে, দেখিয়ে দিচ্ছে বিভিন্ন ঘটনা মারা গেছে সে, কিন্তু আসল ইন্টারনাল ব্যাপার হলো যে এদের নিজেদের বখরার কারণে কোনো হচ্ছে। এরা কালি কি করে টাকা বানাবে? নেশামুক্ত ত্রিপুরা আজকে 113টা না 12টা মদের লাইসেন্স দিয়ে দিল, গ্রামে গ্রামে দিয়ে দিল, বণিকচমনের মতো জায়গাতে গিয়া নিয়ে বসিয়ে দিল, এটা মন্দিরের সামনে বসিয়ে দিল, এটা স্কুল 100 মিটারের মধ্যে সেখানে একটা দোকান দিয়ে দিল। এখন আবার দেশি মদের নাকি লাইসেন্স দেওয়া হচ্ছে, আপনাদের মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। তো সুবিধা মানুষ সব জায়গাতে এগুলির প্রতিবাদ করছে। এই নেশামুক্তি ত্রিপুরা, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে আটারলি সমস্ত জায়গাতে ফিল করেছে, যে কারণে মানুষ এখন বেরিয়ে আসছে। যদি এই পরিস্থিতি না থাকতো, 140 ভোট না থাকতো, মানুষ যদি বেরিয়ে আসতো, দেখতেন আমরা জমায়েতের মধ্য দিয়েই মানুষের যে শক্তি, সেই শক্তি দিয়েই আমরা এই নির্বাচনে প্রচারে যেতে পারি। এবার একটা বিষয় বলছি আপনার কাছে, সেটা আপনি অন্যদিকে নেবেন না, মানুষের বক্তব্য, তাই আপনার কাছে এই প্রশ্নটা রাখছি। দলের মধ্যে থেকেই আপনাদের যারা সমর্থক যারা রয়েছেন, ওনাদের বক্তব্য হচ্ছে বামফ্রন্ট বিগত অনেক বছর ত্রিপুরাতে ছিল, মানুষের হয়ে কাজ করেছে বামফ্রন্ট, তাই বামফ্রন্ট এতদিন রাজ্যে ওনারা ক্ষমতায় ছিলেন বা আপনারা ক্ষমতায় ছিলেন। কিন্তু এখন কিছু চেঞ্জ চাচ্ছেন, সেই চেঞ্জ মানে একটা ক্রাই উঠছে আপনাদের দলের মধ্যে থেকেই, যে যারা নতুন প্রজন্মে যারা আছেন তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন। তো সেদিকটার প্রতি আপনারা কি চিন্তা করছেন? কারণ আপনারা যারা রয়েছেন, সব গার্জিয়ানরা যারা রয়েছেন, ইয়ং এনার্জেটিক লিডার যারা নতুন প্রজন্মের, তাদের কথা কি কিছু চিন্তা করছে আপনার দল? নিশ্চয়ই আমরা আমাদের দলীয়ভাবেও সাংগঠনিকভাবে আমরা যখন নতুন রিক্রুটমেন্ট করি, আমাদের পার্টির যে সিস্টেম আছে তাতে বলেছি যে যারা ইয়াঙ্গার জেনারেশন তাদেরকে কি করে আরো পার্টির অভ্যন্তরে নিয়ে আসা যায় তার জন্য কাজ করতে হবে। প্রতিটি স্তরের যে কমিটি, এই কমিটির মধ্যে নিশ্চয়ই বয়স্ক প্রবীণ যারা আছে তাদের অভিজ্ঞতা প্রয়োজন আছে, কিন্তু নতুন নেতৃত্বকে তুলে নিয়ে আসতে হবে, নতুনদেরকে জায়গা করে দিতে হবে।
এই কাজ আমাদের পার্টিতে গত 5 বছর যাবত এটা আমরা করছি। আমাদের পার্টি কংগ্রেস থেকে এই সিদ্ধান্ত হয়েছে যে পার্টিটাকে গণপার্টিতে পরিণত করতে হলে পার্টির যে প্রবীণ নেতৃত্ব তার পাশে যুব নেতৃত্বকে নিয়ে আসতে হবে। যুবকদের মধ্য থেকে, শ্রমিকদের মধ্য থেকে, মহিলাদের মধ্য থেকে যাতে আমরা নিয়ে আসতে পারি, আমরা সেই প্রসেসে সেখানে কাজ করছি। এবং সেখানে চট করেই তো একজনকে একেবারে টপে বসিয়ে দেওয়া যায় না, কিন্তু আমরা আমাদের যে প্রসেসের মধ্য দিয়ে যুব নেতৃত্বকে আমরা তুলে আনার চেষ্টা করছি, আমরা তাদেরকে সামনে দেওয়ার চেষ্টা করছি। আমাদের পার্টির একটা প্রসেস, যে আমাদের পার্টির প্ল্যানাম থেকে আমাদের একটা প্ল্যানাম হয়েছিল, সাংগঠনিক প্ল্যানাম কলকাতাতে, সেই প্ল্যানাম থেকে সিদ্ধান্ত হয়েছিল যে আমাদের পার্টিকে আরো কি করে জনগণের মধ্যে আমরা যেতে পারি, নেতৃত্বকে জনগণের সঙ্গে আরো নিবিড় সম্পর্ক তৈরি করার জন্য আমাদের যেতে হবে। মানুষ আমার কাছে আসবে না, আমাকে যেতে হবে। এইভাবে আমরা কাজ করার চেষ্টা করছি এবং ত্রিপুরাতে ওইটা আমরা বিশেষভাবে করার চেষ্টা করছি, যাতে আমাদের যুব নেতৃত্বকে আমরা জায়গা করে দিয়ে আমরা নিয়ে এসে যাতে আমাদের পার্টির যাতে কোনো গ্যাপ না হয়। যারা প্রবীণ তারা অটোমেটিক্যালি যাবেন, যারা মধ্যবিত্ত আছে তারাও তো একসময় প্রবীণ হবে, যাতে আমার মধ্যে জন্য নেতৃত্বের কোনো গ্যাপ না হয়, পার্টির কাজের জন্য গ্যাপ না হয়, কমিটিগুলিকে সেইভাবে সাজানোর জন্য আমাদের এই পরিকল্পনা আছে। রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন, বিভিন্ন জনসমাবেশে উনি বলেন, বিভিন্ন প্রেস কনফারেন্সে বলেন যে 25 বছর যে কাজ বামফ্রন্ট করতে পারেনি বর্তমান রাজ্য সরকার সেটা 25 মাসে করে দেখিয়েছে। কি বলবেন ওনার বক্তব্যের? কি বলবে, এই কথার তো কোনো জবাব নেই কারণে একটি নতুন কাজও করে। আমি আজকেও একটা জায়গাতে গিয়েছিলাম, আমরা যে রাস্তাটা করে গেছি সে রাস্তা খানা খন্দে ভরে আছে, এটা রিপেয়ারও করেনি। একটি নতুন রাস্তা করেছে দেখাতে পারবে, একটি নতুন দালান করেছে দেখাতে পারবে। আমরা যে দালানগুলি করেছিলাম সেগুলো এখনো আবার সেই জায়গায় পড়ে আছে, টাকার অভাবে সেই কাজগুলো হচ্ছে না। আমরা যেগুলো করেছি অল্প একটু কাজের জন্য তো আটকে আছে, সেটা উদ্বোধন করার জন্য সাহস পাচ্ছে না, কারণ টাকা নেই, এই কাজটা সম্পূর্ণ করা যাবে না। একটি নতুন কাজ করিনি, একটি চাকরি দেয়নি, কর্মচারীদের তো বেতন দিনই সমস্ত বঞ্চনা এখন বলছে। এবং টিএসআর বলছে 5000-এর উপরে টিএসআর পোস্ট খালি, লোক নিচ্ছে না। একজন টিএসআর এর স্ত্রী আমাকে বলছে, স্যার দিল্লিতে নিয়ে গেছে আমার, তো আমাদেরকে বিক্রি করে দিতেছে, টাকা দেওয়ার ক্ষমতা নাই, বেতন দেওয়ার ক্ষমতা নাই বলে কেন্দ্রীয় সরকারের কাছে বিক্রি করে দিয়েছে টিএসআর কে, এবং কেন্দ্রীয় সরকার থেকে টাকা আনছে অথচ তাদেরকে টাকা দিচ্ছে না। আজকে দিল্লিতে যারা আছে সবচেয়ে দুর্দশার মধ্যে আছে, তাদের ঘর নেই, তাদের একটা বাথরুম নেই, তাদের এই গরমের সিজনে টেন্টের মধ্যে এখনো থাকতে হয়। অফিসাররা একের পর এক অফিসার চলে আসছে, জওয়ানগুলির কি হবে না হবে কোনো ঘটনা নেই। আরো 3টে ব্যাটালিয়ন পাঠিয়ে দেবে, কেন? বাজেটে টাকা নেই ওদের বেতন দেওয়ার জন্য। সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা বেশি আনছে আর এদের বেতন ঠিক মতো দিচ্ছে না। বাইরে গেলে ওদের একটা অ্যালাউন্স পাওয়ার কথা, এটা দিচ্ছে না। আমি প্রত্যক্ষ করে বললাম, একটি নতুন কাজ তো দূরের কথা, যে কাজগুলো ছিল সেই কাজের মধ্যেও কাজ করতে পারেনি। বক্তৃতাতে বলা যেতে পারে, এখন তো আর এই ভাষণের কোনো প্রতিবাদ নেই, এখন আপনারাও কিছু লিখতে পারেন না, লিখলে তো কালকে এসে আপনার চ্যানেল বন্ধ করে দেবে, একটি শব্দ ইউজ করলে বন্ধ করে দেয়। এখানে অফিসে বসিয়ে রেখেছে মুখ্যমন্ত্রীর পেয়াদাগুলো, যারা সঙ্গে সঙ্গে ফোন করে যে এরকম প্রতিবাদ, এরকম হচ্ছে কেন, বিরুদ্ধে কেন নিউজ হচ্ছে। ফলে সেই জায়গায় গণতন্ত্রের টুটি চেপে ধরে এটা সরকারটা চালাবার চেষ্টা করেছে। এখন খবরের কাগজটা করে উঠছে 1.5 জনের মন্ত্রিসভা, অন্য মন্ত্রীরা কোথায়? কেউ তার খবর রাখে না, কেউ দেখেও না, তাদেরকে নেই তো, এটা ঘটনা তো। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে যে এটা মানুষ জবাব দেবে। উনি মুখ্যমন্ত্রী পদে বসেছেন, মানুষ বসিয়েছে, ঠিক আছে, কিন্তু উনার পায়ের তলার মাটি নেই, উনি বুঝতে পারেন না। যে কারণে পুলিশ, সিআরপি, টিএসআর বেষ্টিত হয়ে সবসময় চলেন, কখন কি হয়ে যায়। এরকম বেষ্টিত হয়ে ত্রিপুরা রাজ্যের মধ্যে কোনো মুখ্যমন্ত্রীকে চলতে হয়নি। কিন্তু আমরা তো সেই
একেবারে সুকবিবাবুকে দেখেছি, সচিন সিংকে দেখেছি, সুকবিবাবুকে দেখেছি, এরপরেও মন্ত্রীদের দেখেছি, আর নৃপেন চক্রবর্তী, দশরথ দেব, মানিক সরকার তো আমরা একসাথেই কাজ করেছি। বলে কোনো মুখ্যমন্ত্রী, কোনো মন্ত্রী, আমরাও ছিলাম, এইভাবে কিন্তু পুলিশ গোষ্ঠীতে আমরা চলতে হয়। ওই তো কেন চলতে হয়? একটা প্রশ্ন রাখছি আপনার কাছে। সরকার থেকে বলা হয় যে বিগত সময়ে আপনাদের দলের পক্ষ থেকে যে লোকাল থানাগুলো রয়েছে সেই থানাগুলোকে আপনারা কন্ট্রোল করতেন, এবং আমরা যদি নির্বাচনের পর আসি তাহলে আমরা কোনো সময় থানার মধ্যে আমরা হস্তক্ষেপ করব না, আইনের কাজে আমরা বাধা হয়ে দাঁড়াবো না। এই ডিফারেন্সটা আপনি কীভাবে দেখছেন? আমরা বলবো আমাদের নির্দেশ ছিল আমাদের কর্মীদের প্রতি, জনপ্রতিনিধিরা যদি প্রয়োজন হয় পুলিশের সঙ্গে কথা বলবে। কোনো লোকাল পার্টির লিডার কোনো জায়গাতে কোনো সরকারের কাজে ডিকটেট করতে পারবে না, এবং করাও হয়নি। এখন তো মন্ডলের কথা ছাড়া কেউ কাজ করতে পারে না। পুলিশ এফআইআরটা নিয়ে রেখে দেয়, মন্ডল কি বলল, এফআইআর নিয়ে রেখে দেয়, বলছে মন্ডল তো বলছে এটা মীমাংসা করে দাও, আপনারা মীমাংসা করে ফেলেন। থানাতে বসে এই কথা বলা হচ্ছে। বাদল চৌধুরীর সঙ্গে যে ঘটনাটা করলো এই রাজ্যের পুলিশ, এটা পৃথিবীর কোন ইতিহাসে আছে কিনা? সব পুলিশ তো সমান না। সব পুলিশ সমান নয়, কিন্তু তাহলে পুলিশের মেরুদণ্ড আজকে ভেঙে দিয়েছে। পুলিশ আজকে তটস্থ, কি নির্দেশ আসবে। তবে ভালো না, যারা এই অপরাধগুলি করেছিল তারাও কিন্তু ভালো নেই, তাদের অবস্থা ভালো না। একটু যদি আপনি শতগুণ ভালো করলেন, একটু যদি কোনো কারণে প্রভুর আদেশ না হয়, সঙ্গে সঙ্গে বদলি হয়ে যায়। এরকম ঘটনা ঘটছে। তবে সবারই একটা সীমা আছে। মানুষ, পুলিশও তো মানুষ, অফিসাররাও মানুষ। কেন আমাদের আইএস আধিকারিকরা, টিপিএস এর আধিকারিকরা সেখানে চলে যেতে চাইছে ত্রিপুরা ছেড়ে? কেন ডিজির অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে এসে জয়েন করতে চায় না? ফলে খুবই খারাপ অবস্থা চলছে। একটা প্রচন্ড আতঙ্কের মধ্য দিয়ে সমস্ত অফিসারদের, পুলিশ আধিকারিকদের, সাধারণ পুলিশদের, সাধারণ প্রশাসনকে কাজ করতে হচ্ছে। এটা খুব খারাপ দৃষ্টান্ত। তবে এটা পরিসমাপ্তি আছে। যারা করছে এটা কিন্তু ভবিষ্যতের জন্য তারা এই নজির রেখে গেল, কেউ পার পাবে না। মানুষ শেষ কথা বলবে। যারা আজকে বলছে এটা করবে, মানুষ শেষ কথা বলবে। আগামী কয়টা নির্বাচন আছে সামনে, একটি নির্বাচনও বিজেপি জয়লাভ করতে পারবে না, আমি বলে যাচ্ছি আপনার। তাই ছলচাতুরি করছে, কি করে নির্বাচন কমিশনকে কবজা করেছে, কোর্টগুলিকে সেখানে ডিকটেট করছে সরকার, যাতে মানুষ বিচার না পায়। প্রধানমন্ত্রী একটা ফান্ড করলো, দেশের প্রধানমন্ত্রী, পৃথিবীর ইতিহাস কোথাও আছে কিনা? এটা প্রাইভেট ফান্ড, এটার হিসাব দিতে হবে না। এটা কত টাকা জমা পড়লো মানুষ জানতে পারবে না। ভয় কিসের? তাহলে ওইটাই কর্পোরেট এই টাকা কেন খরচা করবে, কি জন্য খরচা করবে, কারা দিল, কেউ যাতে না জানে। এটা একটা কর্পোরেটের পার্টি, এটা রাজনৈতিক দল না বিজেপি। ফলে এই জায়গায় দাঁড়িয়ে মানুষ জবাব দেওয়ার জন্য তৈরি হচ্ছে। এই জবাব মানুষ দেবে, ত্রিপুরাতেও দেবে। ত্রিপুরা আজকে সবচেয়ে খারাপ অবস্থা বিজেপির। বিজেপির নিচের স্তরের যারা সাধারণ মানুষ, যারা বিজেপিকে আনার জন্য কাজ করেছিল, তারা হারে হারে টের পাচ্ছেন যে কি ভুল করেছি, কি অন্যায় করেছি, কি পাপ করেছি, এবং আমরা আসতে চাই। বলছে ভোট দিতে পারবো কিনা, আবার আরেকজন বলছে ভোট জোর করে হলো গিয়ে দেব। এটা মানুষ, এটা আমি আপনার কথায় হবে না। মানুষ যদি খেপে যায়, নদীর জল যেমন বাঁধ ভেঙে গেলে তাকে আটকে রাখা যায় না, মানুষের বাঁধও যদি ভেঙে যায়, কোনো সরকার, কোনো মেশিন, কোনো পুলিশ তাকে আটকে রাখতে পারে না। এটি পৃথিবীর ইতিহাস। সর্বশেষ একটা প্রশ্ন রাখছি আপনার কাছে, কি বার্তা দেবেন আমাদের রাজ্যের মানুষদেরকে আপনি? মানুষদেরকে বার্তা এটাই দেব, এই বিজেপির যে অপশাসন,
কি কেন্দ্রে কি রাজ্যে একটা দমবন্ধকর অবস্থা আছি, তার থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে, প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে। এই প্রতিবাদের মধ্য দিয়েই নতুন পথ তৈরি করতে হবে, যাতে এই অপশাসনের মুক্তি ভারতবর্ষ থেকে এবং ত্রিপুরা থেকে আমরা ঘটাতে পারি। তার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আজকে একসাথে এক পায়ে দল মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। অসংখ্য ধন্যবাদ পবিত্রবাবু, আপনি সময় দিয়েছেন, আমাদের এখানে এসেছেন। দর্শক বন্ধুরা, আপনারা শুনতে পেয়েছেন বামফ্রন্টের বরিষ্ঠ নেতা পবিত্র কর। ওনাদের দলের দৃষ্টিভঙ্গি এই মুহূর্তে কি রয়েছে, সামনে নির্বাচন, দুটি মূল্যবান নির্বাচন রয়েছে, সেটাকে ওনারা কিভাবে দেখছেন। বর্তমান রাজ্য সরকার আজকে 25 মাস প্রায় গত হতে চলেছে, সরকারের অ্যাক্টিভিটি কি রয়েছে, ভিশন ডকুমেন্টে কি ছিল এবং বর্তমান পরিস্থিতিতে সেটা কি আকার কি পরিস্থিতিতে রয়েছে, সবটা বিষয় উনি খুলে বলেছেন এবং ওনার দলের কি বার্তা রয়েছে সেটা উনি তুলে ধরেছেন। দর্শক বন্ধুরা, আজকে আমার এই আলোচনা আমি এখানে শেষ করছি, কিন্তু দেখতে থাকবেন দর্শক বন্ধুরা, অবশ্যই মৃণালিনী এনএন। নমস্কার।